আমাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই পদ্মা সেতু প্রকল্পের খবর। স্বপ্নের পদ্মা সেতুতে সব স্প্যান বসে যাওয়ায় এখন অপেক্ষা যান চলাচল শুরুর। যাতায়াত নিরবচ্ছিন্ন রাখতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে। অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতেই হবে আদায়। হার নির্ধারণে চলতি সপ্তাহে একটি কমিটি গঠন করেছে সেতু মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। আকাশ থেকে পদ্মা সেতুর টোল প্লাজার ছবি এটি। চালু হওয়ার পর সেতুর দুই প্রান্তে এরকম দুইটি টোল প্লাজা তৈরি করা হয়েছে। সেতুর দুই পাশে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। 55 কিলোমিটারের 6 লেনের এই সড়কে কোথাও থামবে না গাড়ি। সেতুতেও গাড়ির গতি নিরবিচ্ছিন্ন রাখতে সেখানে টোল আদায় হবে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। 2019 সালে এজন্য কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের করা চুক্তি অনুযায়ী এখানে প্রযুক্তি ব্যবহার করে আদায় করা হবে টোল। নির্মাণ ব্যয় 30,000 কোটি টাকা তুলে আনতে সেতুতে চলাচলকারী যানবাহনের জন্য একটি টোলের হার প্রস্তাব করেছে সেতু মন্ত্রণালয়। 15 বছর পর এই টোল আরও 10% বাড়ানো হবে। মোট 35 বছর আদায় করা হবে টোল। সাধারণত বিদেশি অর্থে সেতু নির্মাণ করা হলে টোল আদায়ে দাতাদের নানা শর্ত থাকে। তবে নিজেদের অর্থে নির্মিত এই সেতুতে টোল সহনীয় পর্যায়ে আদায় হবে এমনটাই প্রত্যাশা এ রুটে যানবাহন চলাচলকারীদের। এক্ষেত্রে মাওয়া ফেরি ঘাটে যে হারে ফি দিয়ে যানবাহন চলাচল করে থাকে শেষ পর্যন্ত সেটাকেই গুরুত্ব দেওয়া হতে পারে। টোলের ব্যাপারে আমাদের সেতু বিভাগ বা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সিস্টেমটা হলো যেখানে ফেরি চলাচল করে সেখানে ফেরি ভাড়া যেটা সেটা প্লাস কিছুটা বাড়িয়ে টোল হার নির্ধারণ করা হয়। জনগণের যেন কষ্ট না হয় সেই বিবেচনা করেই এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে এটা আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে এই সিদ্ধান্ত পেয়ে যাব। টোল থেকে আদায় করা অর্থ সেতুর রক্ষণাবেক্ষণের কাজেও ব্যয় করা হবে। প্রতিদিন গড়ে 24,000 যানবাহন চলতে পারবে এই সেতুতে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ আগের থেকে 2 ধাপ এগিয়েছে। ইউএনডিপি রিপোর্ট বলছে হাসপাতালের শয্যা সুবিধায় ভারত ও পাকিস্তানকে পিছনে ফেলেছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন শয্যার সুযোগ সুবিধা সবাই সমানভাবে পাচ্ছে না। সেই সঙ্গে ভাবাচ্ছে চিকিৎসক ও সহায়ক জনবলের তীব্র সংকটও। বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিয়ে রোগীদের অসন্তোষ থাকলেও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রতিবেদন বলছে ভিন্ন কথা। সম্প্রতি প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়, ভারত ও পাকিস্তানের চেয়ে হাসপাতালে বাংলাদেশের মানুষের শয্যা সুবিধা বেশি। বাংলাদেশে প্রতি 10,000 নাগরিকের জন্য গড়ে 8টি শয্যা রয়েছে, যেখানে ভারত ও পাকিস্তানে রয়েছে 6টি করে শয্যা। তবে বিশেষজ্ঞরা বলছেন সংখ্যাগত দিক থেকে এগিয়ে থাকলেও শয্যার সুযোগ সমানভাবে পাচ্ছেন না সব এলাকার রোগী। বরিশালের যে হাসপাতাল যেগুলো আছে সেগুলো যতটুকু শয্যা আছে তার চেয়ে অনেক বেশি আছে চট্টগ্রামে। আবার আপনার খুলনায় যে শয্যা সংখ্যা আছে তার চেয়ে অনেক বেশি আছে ঢাকা শহরে। এই যে বৈষম্য, প্রপার হেলথ ইমপ্রুভের প্রথম কন্ডিশন হইল ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দি হসপিটাল বেডস এবং ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দি হসপিটাল স্টাফস। তবে চিকিৎসকের তীব্র সংকটের বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনেও। ভারতে প্রতি 10,000 নাগরিকের জন্য গড়ে 8.6 জন চিকিৎসক আছেন, বাংলাদেশে এই সংখ্যা 5.8। 50,000 থেকে 60,000 চিকিৎসক এখন বেকার এবং প্রত্যেক বছর এই বেকারত্বের সাথে আরও নতুন করে পাশ করা অসংখ্য চিকিৎসক যুক্ত হচ্ছে। তো এখন আসলে আমরা যদি এই চিকিৎসকদেরকে কাজে লাগাতে চাই তাহলে আমাদের পদ তৈরি করতে হবে। নার্স, ওয়ার্ড বয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ সহায়ক জনবল না বাড়ালে চিকিৎসক ও শয্যার সুবিধা কাজে আসবে না বলেও মত বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক সংস্থা আরবিস ইন্টারন্যাশনাল কক্সবাজারে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দেরও সেবা দিচ্ছে, আর স্থানীয়রা এই সেবা পেয়ে খুশি। এবং মাত্র 3 বছরে প্রায় 2 লাখ মানুষ সংস্থাটির সেবা নিয়েছে। নুরুল ইসলামের ক্যামেরায় মুজাহিদ শুভর আরও একটি রিপোর্ট দেখব। চোখে ছানি পড়াই দৃষ্টিশক্তি ফেরার আশা হারিয়ে ফেলেছিলেন উখিয়ার এই বয়স্ক দম্পতি। বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে একমাত্র ভিশন সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজারের চক্ষু হাসপাতালে ছানি অপারেশন। এরপর পৃথিবীর আলো নতুন করে ধরা দিয়েছে তাদের চোখে। আনিয়ারে বাতুসর লগিয়ে হর্ষবাজার লগিয়ে বেশি ক্যাম্প গুজি
খেমা তো জড়িত আর নদী কি টানতে মানুষ সুন্দর করে দেখি দিই। ক্যাটারাক্ট সার্জারি হওয়ার পরে দুইজনে এখন একদম সুস্থ এবং আগের মতো পরিষ্কার দেখেন। শুধু বয়স্ক নয়, শিশু রোগীদের সেবায় কক্সবাজারের বায়তুস শরফ হাসপাতালে অত্যাধুনিক বিভাগ খুলেছে অরবিজ ইন্টারন্যাশনাল। প্রয়োজনে এসব শিশুর চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করেছে তারা। হাসপাতাল থেকে মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদে গিয়ে এদের ডাক্তাররা ফ্রি ট্রিটমেন্ট করে। বালুখালী ক্যাম্প ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। প্রযুক্তির সহায়তায় স্থানীয় রোগীরা কক্সবাজারের বায়তুস শরফ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের কাছে টেলিমেডিসিন সেবাও নিচ্ছেন। আগেও অনেক ডাক্তারের কাছে দেখাইছি, তেমন ভালো ফলাফল হয় নাই, অনেক টাকা পয়সাও গেছে। এখানে কম খরচের মধ্যে ভালো চিকিৎসাটা পাচ্ছি। সেবার এই সুযোগ সৃষ্টির জন্য কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রোগী ও স্বাস্থ্যকর্মীরা। ক্যাম্পের ভিতরে ভিশন সেন্টার স্থাপন করেছি আমরা, বায়তুস শরফ হসপিটালটাকে ক্যাপাসিটি বিল্ড করার চেষ্টা করেছি। ম্যান পাওয়ার আছে, তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিভিন্ন জায়গায় ট্রেনিং করিয়ে দিয়ে সেই কাজগুলো আমরা সহযোগিতা করেছি। 2020 নভেম্বর পর্যন্ত প্রায় 2.25 লাখ রোহিঙ্গা ও স্থানীয় সাধারণ মানুষকে চোখের সেবা দিয়েছে অরবিজ ইন্টারন্যাশনাল। এর মধ্যে আবার 4,500 রোগীকে কক্সবাজারের বায়তুস শরফ হাসপাতালে চোখের ছানি অপারেশন করিয়েছে। সেবার এই সুযোগ অব্যাহত রাখার তাই জোর তাগিদ ভুক্তভোগীদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। এই মুহূর্তে সৈকতের লাবণী পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সূর্যাস্ত, সেই সূর্যাস্ত দেখার জন্য কিন্তু এখন মানুষ ভিড় করেছে। ঠিক 1 মিনিট আগে সূর্যটি ডুবে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি সূর্যের পানে হাজার হাজার যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে পর্যটক এবং স্থানীয় দর্শনার্থী কিন্তু সমুদ্রের পানে তাকিয়েছিল এই সূর্যের দিকে। এখন কিন্তু সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে কিন্তু মানুষজন কিন্তু বালিয়াড়িতে অনেকে যে নরম বালি রয়েছে সেই নরম বালিতে অনেকে বসে রয়েছে, আবার অনেকে হাঁটাহাঁটি করছে। এক পর্যায়ে যে মানুষজন যে দূর দূরান্ত থেকে আসা পর্যটকের পাশাপাশি এখানকার কক্সবাজারের যে স্থানীয় দর্শনার্থী রয়েছে তারা মিলে এখন মূলত বিপুল সংখ্যক পর্যটক, প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে এই পর্যটকের চাপ এখন লক্ষ্য করা যাচ্ছে। আমরা সকালের দিকে যেটি দেখেছিলাম যে সমুদ্র সৈকতের যে পানি রয়েছে সেখানে সমুদ্র স্নানে শুধুমাত্র পর্যটকরা নেমে আনন্দ আর হৈহুল্লোড়ে মেতেছিলেন। এখন সে দৃশ্য আর দেখা নেই। এখন মানুষ কিন্তু সমুদ্রের যে সাগর তীর রয়েছে সাগর তীরের পাশে অবস্থান করছে। কিছুক্ষণ আগে তারা সূর্য অস্তকে বিদায় জানালো, এখন তারা হাঁটাহাঁটি করছে এবং কিছুক্ষণ পর তারা হয়তো যে বার্মিজ মার্কেট রয়েছে সেই বার্মিজ মার্কেটের দিকে যাবেন, সেখানে কেনাকাটা করবেন। আবার অনেকে যে এখানে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টেও বসে অনেকে নাস্তা করবেন। আমরা প্রতি সপ্তাহে এই দৃশ্যগুলো দেখতে পাই। আজকে কিন্তু অনেকটাই ভিড়টা অনেক বেশি। গত 1 মাসের মধ্যে আজকের ভিড়টা অনেক বেশি বলে আমাদেরকে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। আর পর্যটন ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে দীর্ঘ 7 মাস যে করোনার কারণে হোটেল মোটেল সবগুলো বন্ধ ছিল, কিন্তু এরপর খুলে দেওয়ার পর থেকে পর্যটক সংখ্যা বাড়তে থাকে। কিন্তু ডিসেম্বরের শেষের দিকে এসে 16 ডিসেম্বরের পর থেকে কিন্তু পর্যটকের চাপটা আরও বেশি বেড়ে গিয়েছে। এই ধারা আরও 2 মাস অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। আর আজকে এখানে যে বিপুল সংখ্যক পর্যটক তাদের জন্য বাড়তি একটি বিনোদনের জায়গা হয়েছে, যেটি এখানে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বঙ্গবন্ধুর যে বালি ভাস্কর্য তৈরি করা হয়েছে সে বালি ভাস্কর্যেও স্থানীয় দর্শনার্থী সহ পর্যটকরা আসছেন এবং এই বঙ্গবন্ধুর বালি ভাস্কর্য দেখছেন। আবার অনেকেই এই ছবি তুলছেন। আমরা দেখতে পেয়েছি অনেকে এই বিকাল থেকে ছবি তুলছেন এবং এই যে বালি ভাস্কর্যের পাশেও কিন্তু যে নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন তারা রয়েছেন। এছাড়াও যে সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলোতেও পর্যটকরা যাতে নিরাপদে স্বাচ্ছন্দ্যে
নিঃসন্দেহে ঘুরতে পারে, সেজন্য ট্যুরিস্ট পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকত নয়, যে হিমছড়ি রয়েছে, দরিয়ানগর রয়েছে, পাতুরু সৈকত, ইনানি, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, সব জায়গায় কিন্তু পর্যটকের একটি বাড়তি চাপ রয়েছে বলে আমাদেরকে পর্যটন ব্যবসায়ী এবং যারা পর্যটন স্পটগুলোর দায়িত্বে রয়েছেন তারা সার্বক্ষণিক জানিয়েছেন। তো এমদাদ, এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। তিনি জানাচ্ছিলেন ছুটির দিনে পর্যটকরা যে ভিড় করছেন বিচে, তারই সবশেষ খবর। প্রকৃতিতে ঢুকে পড়েছে শহরে জঞ্জাল। সেন্ট মার্টিন উপকূলে 3 ঘন্টায় মিলল 1000 কেজি বর্জ্য। উপকূল পরিচ্ছন্ন করার অভিযানের খবর থাকছে সংবাদের শেষাংশে। দেশের বাইরের খবর জানাবো। তুষার ঝড়ে বিপর্যস্ত নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সর্বোচ্চ প্রায় 40 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এরপরও করোনায় ঘরবন্দি জীবনে তুষারপাত যেন স্বস্তি নিয়ে এসেছে। বাড়ির আঙিনায় বরফ খেলায় মেতে ওঠে শিশুরা। এদিকে তুষার ঝড়ের কারণে ব্যাহত হচ্ছে করোনার টিকাদান কর্মসূচিও। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। শুভ্র চাদরে ঢাকা নিউ ইয়র্ক। তুষারপাত যেমন ভোগান্তি বাড়িয়েছে, তেমনি শিশুদের জন্য আনন্দও বটে। বছরের প্রথম তুষারপাতে নিউ ইয়র্কের রাস্তায় ব্যাপক উপভোগ করতে দেখা যায় শিশুদের। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দি যুক্তরাষ্ট্রের শিশুরা, কিন্তু বাড়ির আঙিনায় তুষারপাত যেন এনে দিয়েছে এক টুকরো স্বস্তি। আর তাই করোনার স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নিয়ে রাস্তায় বের হয়েছেন বাবা মায়েরা। বাচ্চারাও খুব এনজয় করছে, স্নোতে খেলাধুলা করছে। তারা নেমে এই বছরের প্রথম এত বেশি স্নোটাকে খুব চমৎকারভাবে এনজয় করছে। একটা খারাপ সময় পার করছিলাম আমরা। ঘরে বসে টেলিভিশন দেখা ছাড়া কিছুই করার ছিল না। আমরা এই দিন জন্য অপেক্ষায় ছিলাম। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের তথ্য বলছে, নিউ ইয়র্কের বিংহামটনে সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। সেখানে তুষারের স্তর জমেছে প্রায় 40 ইঞ্চি, যা 2017 সালের পর সবচেয়ে বেশি। তীব্র তুষারপাতের কারণে নিউ হ্যাম্পশায়ার ও কানেকটিকাট সহ বিভিন্ন অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে করোনা ভ্যাকসিন কার্যক্রম। এই শীতকালে তুষারপাত, তুষার ঝড় নিত্য নৈমিত্তিক ঘটনা। তাই প্রকৃতির এই ঘটনাকে দুর্যোগ না মনে করে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন সবাই। তাই আগামী কয়েক মাস যে তুষারপাত হবে তার প্রস্তুতি নিচ্ছেন সবাই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে তুষারপাতের আরও খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। এই মুহূর্তে যে বিষয়টি চলছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে, সেটি হচ্ছে যে পরিমাণের বরফ জমেছে প্রায় 1 ফুটের মতো, সেই বরফ পরিষ্কারের কাজেই কিন্তু এখন ব্যস্ত রয়েছেন এই পূর্ব অঞ্চলীয় এলাকাবাসী। বাংলাদেশি যারা অভিবাসী এখানে রয়েছেন তারাও কিন্তু এই আবহাওয়ার মধ্যেই কিন্তু তারা নিজেকে মানিয়ে নিয়েছেন এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার কয়েকটা পরিবার, বাংলাদেশি পরিবার, তারা খেলাধুলা করছে, বাচ্চারা খেলাধুলা করছে। অন্য পাশে আমি এইদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন গাড়ি, আমার পেছনেও বিভিন্ন গাড়ি কিন্তু পরিষ্কার করা হচ্ছে, কারণ প্রতিটা গাড়ির কাছে এবং গাড়ির মধ্যে কিন্তু কয়েক ফুট বরফ জমেছে এবং বাসা বাড়ির সামনে যে পথ, ফুটপাত আছে, রাস্তা আছে, সেই রাস্তাগুলো কিন্তু বরফে আটকে গেছে। এখন প্রতিটা বাড়ির বাসিন্দাদের দায়িত্ব হচ্ছে তার বাড়ির সামনের অংশটুকু পরিষ্কার করা, কারণ যে সড়কগুলো আছে সেই সব বড় বড় সড়কগুলো পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে এখানকার শহর কর্তৃপক্ষের, কিন্তু প্রতিটি বাড়ির সামনের যে অংশটুকু সেটির কিন্তু পরিষ্কার করার দায়িত্ব বাসিন্দাদের, এবং সেটি যদি তারা না করেন তাহলে কিন্তু সিটি কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু জরিমানা করতে পারে। এজন্য সবাই কিন্তু তড়িঘড়ি করে যথাসম্ভব যত দ্রুততার সঙ্গে বাসার সামনের অংশ কিন্তু তারা পরিষ্কার করছে। এরকম একটি সময়ের মধ্য দিয়েই কিন্তু এখন যুক্তরাষ্ট্রের এই পূর্ব উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা সময় কাটাচ্ছেন এবং আগামী কয়েকদিন আরও বেশি ঠান্ডা
ঠান্ডা হবে। পাশাপাশি আজকে শীতের এই যে প্রথম যে বরফ যে তুষার ঝড় হলো, এই আগামী ৩-৪ মাস কিন্তু নিয়মিতভাবেই এই তুষার ঝড় হবে এবং তুষারপাত হবে। এই জন্য তারা শারীরিকভাবে যেন উষ্ণ থাকা যায়, সেজন্য গরম কাপড়, বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু এই শীতকে, এই তুষারপাতকে কিন্তু বরণ করে নেয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি শুরু করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্তরাষ্ট্রে প্রতি ৩০ মিনিটে করোনায় মারা যাচ্ছেন একজন করে। ভয়াবহ বিপর্যয়ের মুখে ক্যালিফোর্নিয়ায় শূন্যের কোঠায় আইসিইউ বেড। বড়দিন ও ইংরেজি নববর্ষকে সামনে রেখে পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্র জুড়ে ফাইজারের টিকা কার্যক্রমের মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার একদিনে দেশটিতে মারা গেছেন ৩,০০০-এরও বেশি, নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ২.৫ লাখ। ক্যালিফোর্নিয়ার পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে। অঙ্গরাজ্যটিতে বৃহস্পতিবার একদিনে মারা গেছেন ৩ শতাধিক। এর মধ্যে লস অ্যাঞ্জেলেসেই মারা গেছেন শতাধিক। রাজ্যটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০,০০০-এরও বেশি, যার মধ্যে লস অ্যাঞ্জেলেসে প্রায় ২০,০০০। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি দ্রুত কমছে হাসপাতালগুলোর সক্ষমতা। জরুরি বিভাগে মাত্র ১% শয্যা খালি থাকলেও মিলছে না আইসিইউ বেড। বড়দিন সামনে রেখে করোনা বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। লস্কর আল মামুন। দেশের খবর জানাবো। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে ২৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,২১৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১,৩১৮ জন। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৩৩৬ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০,৫০,৩৬৪ জনের। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ১,৩১৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪,৯৮,২৯৩ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ২৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৭,২১৭ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৩৩,৬১৪ জন। যারা এই দেশকে মেনে নিতে পারেনি তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বলে অথচ বিদেশিদের কাছে নালিশ দেয়াই এখন তাদের প্রধান কাজ। স্বার্থচি সিদ্ধির অপচেষ্টায় মেতেছে বিএনপি। আমরা বলতে চাই, এসব অপচেষ্টা অতীতের মতো বুমেরাং হবে। জনগণ এখন অনেক সচেতন। জনগণ তাদের নেতিবাচক রাজনীতিতে সাড়া দেয় না বলে তারা জনগণের উপর প্রতিশোধ নিতে চায়। আজকে বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে, অথচ বিদেশিদের কাছে নালিশ দেয়াই এখন তাদের কাজ। হাজার কোটি টাকা ব্যবসার পরিকল্পনা দেখিয়ে পাতা হয় ফাঁদ, আর সে ফাঁদে পা দেন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে ৫ সদস্যের এমনই এক প্রতারক চক্র। তারা বলছে দেশ জুড়ে এমন শত শত চক্র ছড়িয়ে আছে। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। রাজধানীর অভিজাত এলাকায় জমকালো অফিস, ভিকটিমের সামনে হাজার হাজার কোটি টাকার মাল্টিন্যাশনাল ইন্ডাস্ট্রির গল্প। আমদানি রফতানির অধিক মুনাফার ব্যবসায় বিনিয়োগের আহ্বান দেখানো হয় ব্যবসার বিদেশি পার্টনারকেও। আমি একটা বিদেশি লোক হিসাবে, মারোয়ারি ব্যবসায়ী হিসাবে আসি, তাদেরকে কুশলাদি জিজ্ঞাসা করি, তাদের কাছে মাল থাকে, ওই মাল আমি কিনবো বলি। ভিকটিমের টাকার লোভকে তাতিয়ে দিতে চলে জুয়া খেলা বা অভিজাত হোটেলে আড্ডাও। অনেক লোকে কাজ করে, আসলে কেউ কারো না, যার যার তার। ঢাকার শহরে না, সারা বাংলাদেশে ভাইরাসের মতো আছে। যেই সিন্ডিকেটে যে যখন কাজ করে তখন ওরাই থাকে। রাজধানীর গুলশান থানায় ২টি এবং ভাটারা থানার মামলায় ১,৬৪,০০,০০০ টাকার অভিযোগের ভিত্তিতে ৫ প্রতারককে গ্রেফতার করে পুলিশ, জব্দ করে ৮৫ লাখ টাকা। দেশের এত বড় দায়িত্বশীল পদে কাজ করার পরেও কেন প্রতারক চক্রের
ফাঁদে জড়ালেন প্রশ্ন ছিল ভিকটিমদের কাছে। তারা এমনভাবেই কথাবার্তা বলছে মনে হয়েছে সবই সত্য, এবং আমাকে যখন প্রথম এখানে ডেকে আনে আমি বললাম এটা তো একটা বাসা, বলে যে আমাদের অফিস যে ব্লকে হয়ে যাচ্ছে শুক্রবার দিন আপনাকে নিয়ে যাব। উচ্চ বেতনের চাকরির প্রলোভনই দেখিয়েছিল এবং সেখানে যাওয়ার পরে তারা ব্যবসার একটা গল্প ফাঁদে এবং একজনকে মারোয়ারি এক ভদ্রলোককে হাজির করে এক পর্যায়ে, এবং তাদের ব্যবসার বর্তমান অবস্থা খারাপ বলে আমার থেকে 2 দিনে 14 লাখ টাকা নিয়ে নেয়। আমরা যেরকম বোকামি করছি এটা যেন কেউ আর না করে, কাউকে যেন কোনো সরল বিশ্বাসের প্রয়োজন নাই। শুধু প্রতারক চক্র ধরেই এ অবস্থার উন্নতি সম্ভব নয় বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যাকে একদিনের জন্য বাসা ভাড়া দিবেন বা বাসার দরজার তালা চাবি তাকে দিবেন, সেই লোকের ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড বা ইউনিয়ন পরিষদ কর্তৃক দেয়া জন্ম সনদ ব্যতীত তাকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করবেন না। সমাজের লোভের আগ্রাসন কমিয়ে প্রয়োজন সামাজিক সচেতনতার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে কয়েকদিনের ব্যবধানে বেড়েছে নতুন আলুর দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। বিক্রেতারা বলছেন শীত ও কুয়াশার কারণে সরবরাহ কমায় এর কারণ। এদিকে শীতের সবজিতে 6 লাভ বাজার, দাম ও নাগালের মধ্যে থাকায় সন্তুষ্ট ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করছেন হরিপদ সাহা। এবছর পেঁয়াজের পরই বাজারে আলুর দাম হুহু করে বাড়তে থাকে। যৌক্তিক কারণ ছাড়াই দাম বাড়ার এ প্রবণতা কমাতে সরকারের নানা সংস্থার তৎপরতার পর বেঁধে দেওয়া হয় সব পর্যায়ে আলুর দামও। তারপরও খুচরা বাজারে নির্ধারিত 35 টাকা কেজি দরে আলু মেলেনি। আশা করা হচ্ছিল নতুন আলু বাজারকে ঠান্ডা করবে, তবে শীত ও কুয়াশায় কমতে থাকা আলুর দাম আবারও বেড়েছে। বাজার 3 দিন আগে কম ছিল, বর্তমান বাজার একটু বেশি। এখন আমরা ব্যস্ত আছি এখানে 230 টাকা পাল্লা, 3-4 দিন আগে বেশি 200 টাকা পাল্লা। কুয়াশার কারণে হয়তো মাল উঠতে আসে না, ব্যাপারীরা মাল আনতে আসে না, এই কারণে মালটার দাম আরো বৃদ্ধি পাইছে। বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়লেও দাম এখনো খুব একটা কমেনি। বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা দরে। পুরানো দেশি পেঁয়াজ 60 থেকে 65 টাকা, আর আমদানির পেঁয়াজের কেজি 35 থেকে 40 টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, আর আমাদের দেশিরা বিক্রি হচ্ছে 43-44, মাথায় 50 টাকা সর্বোচ্চ ভালোটা। কাঁচা বাজারে সবচেয়ে স্বস্তি শীতকালীন সবজিতে। সব রকম সবজির সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে দাম। বেগুন কিনলাম 20 টাকা কেজি, সিম 25 টাকা। কারওয়ান বাজারে তো অনেক কম বাইরের তুলনায়। আমাদের আশেপাশে যে সকল বাজার আছে ওই সকল বাজারে আমরা মানে অনেক কিছুর ডাবল দাম। গত সপ্তাহে টমেটো যদি বলে যে এটা হয়তো 130-140 টাকা, এটা 90 টাকা নেমে আসছে। সবজির দাম কমলেও পাইকারি আর খুচরা বাজারে দামের ফারাক এখনো বিস্তর। মালের ভিতরে তো কোয়ালিটি আছে, যেমন এটা হলো ভালো মাল, ভালোটা ভালো দাম, নর্মালটা নর্মাল দাম। আমার এই দোকানটা ভাড়া আছে মাসে 1000 টাকা, প্রতিদিনই 1000 টাকা ভাড়া। 2টা স্টাফ থাকে, 2টা স্টাফের বেতন হলো 1200 টাকা দৈনিক। আবহাওয়া অনুকূলে থাকলে সরবরাহ বাড়ার সাথে সাথে সবজির দাম আরও কমবে বলে মনে করেন বিক্রেতারা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের বাওয়া মৎস্য আড়তে ইলিশের সমারোহ। এছাড়াও পদ্মার হরেক রকম তাজা মাছে ভরা। কুয়াশা ও কনকনে শীতে জেলেরা নৌকা বোঝাই করে প্রতিদিন মাছ নিয়ে আসেন। দেশীয় মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে 20 থেকে 100 টাকা পর্যন্ত। বিস্তারিত জানব নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পৌষের ভোরে মাছ ভর্তি জেলে নৌকার ভিড় মাওয়া আড়তের পাশে। ভ্যান সহ নানাভাবে মাছগুলো নেওয়া হয় আড়তে। পদ্মার ইলিশ, পাঙাশ, রুই, আইড়, বোয়াল, রিটা সহ নানা রকমের মাছ। ভোরের হাটে 29টি আড়ত আর 150 বিক্রেতা এভাবেই দেশীয় তাজা মাছের পসরা সাজিয়ে বসে। হাট ডাকে বিক্রি হচ্ছে মাছ। আশপাশের হাট বাজারের খুচরা বিক্রেতা আর রাজধানী সহ নানা এলাকা থেকে আসা শৌখিন ক্রেতাদের ভিড়। আর মাছের সরবরাহ বেশি থাকায় দাম কমে গেছে। প্রতিদিনকার মাছ প্রতিদিন পাওয়া যাইতেছে, এই জন্য মনে করেন এখানে আসি। পদ্মা থেকে ধরে এখানে আনে টাটকা পাওয়া যায়, দামে একটু সাশ্রয় হয়। ইলিশ বড় সাইজটা 900 থেকে 950 টাকা, আর 700-800 গ্রাম 700 থেকে 750 টাকা, আর পাঙ্গাস 1000 টাকা 900 টাকা কেজি। আপনার আইড় মাছ, চিতল মাছের কেজি উঠতেছে 1000-1200 টাকা, তারপর রিডা মাছের কেজি উঠতেছে 1500 টাকা। আধুনিকায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করে আড়তদাররা বলছেন, পদ্মা সেতু দেখতে নানা স্থান থেকে লোকজন আসে, এখন আর জায়গার সংকুলান হচ্ছে না। পদ্মা সেতু দেখতে নিয়ে বহু লোক আসতেছে। সরকার সে বিষয়ে ওগুলো আবেদন আমাকে জায়গাটা একটু বাড়াই দেয়, কারণ আমরা খুব অসুবিধার মধ্যে আছি। অর্ধ শতাব্দী প্রাচীন এই হাটে প্রতিদিন 2 ঘন্টায় বিক্রি হয় কোটি টাকার মাছ। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনার সংক্রমণে থমকে গেছে বিশ্ব শ্রম বাজার।
যার মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশেও। চাকরি হারানো সহ নানা চ্যালেঞ্জের মুখে দেশে ফিরতে বাধ্য হয়েছেন প্রায় 4 লাখ কর্মী। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন শিগগিরই বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুখবর মিলবে না। এমন অনিশ্চয়তায় রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব ও মানব পাচার বেড়ে যাওয়ার শঙ্কা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে প্রবাসী কল্যাণ সচিব মনে করেন রেমিটেন্সে ধস নামবে না। প্রসূন আশিসের রিপোর্ট। যে টাকাগুলো ছিল আমরা তো প্রথম 2 মাসই শেষ করে ফেলেছি, 10 মাস চলতেছে, আমাদের কোনো ওরকম অর্থ নাই যে আমরা ফ্যামিলিকে যোগান দেব। ছুটি কাটাতে দেশে আসায় করোনার কারণে কর্মস্থল মালয়েশিয়ায় ফিরতে পারেনি সাভারের জসিমউদ্দিন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত ছুটি কাটাতে দেশে এসে কর্মস্থলে ফিরতে পারেননি প্রায় 1.5 লাখ প্রবাসী। অপরদিকে মহামারীর কারণে চাকরি হারিয়ে প্রায় 3.5 লাখ কর্মী দেশে ফিরেছেন। এছাড়া আরও 1 লাখের বেশি কর্মী ভিসা প্রক্রিয়া শেষে বিদেশে যাওয়ার অপেক্ষায়, যাদের দিন কাটছে নানা অনিশ্চয়তায়। আমি আসছিলাম করোনার আগেই কষ্টটা একটু টের পাইনি, মানে কয়েক মাস, 3 মাসে আমার বাসা ভাড়া দিতে পারতেছি না। হাওলাত করে ঋণ করে খাইতেছি, কোনো অনুদান পাচ্ছি না, কারো সহযোগিতা পাচ্ছি না। আত্মীয় স্বজন টাকা পয়সা দেন, আমি কর্ম নেই, আমাকে কে হাওলাত দিবে? কনফার্ম না আমরা আসলে মালয়েশিয়া কি আমরা যেতে পারবো কিনা। যদি যেতে না পারি তাহলে আমরা দেশে একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে হবে আমাদেরকে। করোনায় থমকে যাওয়া সৌদি আরব, মালয়েশিয়া, জর্ডান, ওমান সহ বাংলাদেশের নির্ভরশীল শ্রমবাজারগুলোতে কোনো সুখবর নেই। এই অবস্থা চলতে থাকলে দেশে রেমিটেন্স প্রবাহে ক্রমেই নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা কেউই জানি না কতদিন পর্যন্ত আসলে এই ধরনের রিক্রুটমেন্টটা বন্ধ থাকবে। রেমিটেন্সের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে। এখন পর্যন্ত হয়তো আমরা সেটা আজ করতে পারছি না। যে কোনো বড় ক্রাইসিসের সময় তার আগের বছর থেকে ক্রাইসিসের বছরে রেমিটেন্সের ফ্লোটা বেশি থাকে, কিন্তু ক্রাইসিসটা যখন শেষ হয়ে যাবে তখন রেমিটেন্স ফ্লোটা কিন্তু আগের মতো আসবে না। অন্যদিকে বেকারত্বের চাপে প্রবাসে চাকরির লোভে মানব পাচারকারীদের পাল্লায় পড়ার আশঙ্কা তাদের। যারা ইতিমধ্যে এসেছে করোনা চলাকালীন সময়ে তাদের প্রায় 90% আবারও বিদেশে যেতে চায়। যদি তাদের এখানে যথাযথভাবে প্রস্তুত করা না হয় তাহলে লেবার ট্রাফিকিং এর সমূহ সম্ভাবনা থাকবে। তবে করোনা সংকটেও নতুন বাজারের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন প্রবাসী কল্যাণ সচিব। ক্রোয়েশিয়া, উজবেকিস্তানের মতো নতুন নতুন কিছু ক্ষেত্র করেছে। ওখানে লোক যাওয়ার সংখ্যা হয়তো লক্ষ লক্ষ বা হাজার হাজার হবে না। রেমিটেন্সের যেরকম রেকর্ড ছুঁয়েছে, কিন্তু এটা আবার পাতাল ছুবে এরকম আমি মনে করি না। দেশে ফেরা কর্মীদের দক্ষতা কাজে লাগানোর পাশাপাশি নতুন কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। পরিবেশ আইন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পাহাড়ি উঁচু টিলাভূমি ধ্বংস করে আখাউড়া আগরতলা নির্মাণাধীন ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের মাটির যোগান দিচ্ছেন স্থানীয় অসাধু ঠিকাদাররা। দিনে দুপুরে এসব পাহাড়ি মাটি কেটে নিলেও পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে অনেকটাই নীরব। তবে সময় সংবাদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন। জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্যে রিপোর্ট। দিনে দুপুরে আখাউড়া আগরতলা ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজের জন্য উপজেলার দক্ষিণ মিনারকুল গ্রামের উঁচু পাহাড়ি ভূমিগুলো পুকুরে পরিণত করা হচ্ছে। এসবের পেছনে কাজ করছে এক শ্রেণীর ভূমিক্ষেকো ঠিকাদার। দীর্ঘদিন ধরে পরিবেশ বান্ধব পাহাড়ের এমন করুণ ধ্বংসযজ্ঞ চলতে থাকলেও রহস্যজনক কারণে অনেকটাই নীরব পরিবেশ অধিদপ্তর সহ স্থানীয় প্রশাসন। আখাউড়া রাজীব ভাই জায়গাটা কিনে নিয়েছে, কিনে নিয়ে হয়তো মাটিটা ইন্ডিয়া বাংলা যে রেল লাইন হইতেছে, রেল লাইনের যে মাটিটা কাজে লাগাইতেছে। উন্নয়নের নামে এই পাহাড়কে কেটে ফেলা, পাহাড়কে ধ্বংস করা, প্রকৃতিকে ধ্বংস করা, এটা অবশ্যই আমি মনে করি যে এটা একটা আইন বিরোধী কাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এটি আইনের আওতায় আনবে আমরা বিশ্বাস করি। তবে পাহাড় কাটা খারাপ উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধি বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। পাহাড় কাটলে বাংলাদেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং পাহাড়ের যে সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য নষ্ট হয়ে যাবে। পাহাড় কাটা আমি সঠিক জানি না, আমাকে বলো না, আমি খেয়াল করি। কিন্তু অভিযুক্ত ঠিকাদারের দাবি পাহাড় নয়, নিজের ভিটি জমি কাটছেন তিনি। জমি আমার, আর এখানে কোনো পাহাড়ি জমি কাটা হইতেছে না। এখানে ইন্ডিয়ান রেলের সরকারি কাজ, এগুলিতে কোনো ফসল হয় না, এই জন্য এগুলা জলাশয় করা হচ্ছে। পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে স্থানীয় প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আমার নলেজে আসে নাই এখনো, আপনার কাছ থেকে শুনেছি, এটা আমরা অতি দ্রুত এই জায়গাটা ভিজিট করব। আইনে নিষিদ্ধ আছে পাহাড়ি ভূমি কাটার বিষয়, এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী আখাউড়া সীমান্ত অঞ্চলে অন্তত 1/2 শতাধিক পাহাড় ও ফসলি সমতল ভূমি উজাড় করে গভীর খাদে পরিণত করা হয়েছে।
সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। শেরপুরের সীমান্তে দুটি গাছে ও একটি বিদ্যালয় ভবনে চাক বেঁধেছে মৌমাছির দল। একটি বা দুটি নয়, মৌমাছিরা বেঁধেছে প্রায় ৩০০টি চাক। চাক দেখতে ভিড় করছেন পর্যটক ও স্থানীয় উৎসুক জনতা। উপজেলা প্রশাসন বলছে, মৌচাক থেকে কেউ যেন মধু আহরণ ও মৌমাছিদের বিরক্ত না করে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শ্রীবর্দী উপজেলায় বিদ্যালয় ভবনটির মৌমাছির চাক ব্যবস্থাপনা কমিটি বিক্রি করে দিয়েছে। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একটি দুটি নয়, ঝাঁকে ঝাঁকে উড়ে এসে অস্থায়ী ঘর বেঁধেছে লাখ লাখ মৌমাছি। অনেকটাই বিরল দৃশ্য। শেরপুর জেলার ঝিনাইগাতি সীমান্তবর্তী গারো পাহাড়ের গজনী অবকাশ কেন্দ্র। এখানকার একটি শতবর্ষী গাছে ৭৫টি চাক বেঁধেছে মৌমাছির দল। আরেক জায়গায় শ্রীবর্দীর কর্ণজোড়ায় সড়কের পাশে প্রায় ২০০ ফুট উঁচু একটি চাপা কাঁঠাল গাছেও ১৫০টি চাক বেঁধেছে। শুধু তাই নয়, একই উপজেলার বালিজুরি উচ্চ বিদ্যালয়ের ভবনে মৌমাছি চাক বেঁধেছে ৬৯টি। অনেকদিন আগের পুরাতন গাছ, ১০০ বছরের উপরে হবে। প্রতি বছরই এরকম মৌমাছির চাক হয়, ১০০-র উপরে হয়। পর্যটকরা জানালেন, এর আগে অন্য কোথাও একসাথে এতগুলো মৌচাক দেখেননি। আকর্ষণ বেড়েছে ভ্রমণ পিপাসুদের কাছে। এই চাকগুলো আমরা দেখে আমরা নিজেরাও অবাক যে এত চাক একটা গাছে হইতে পারে। সবাই মৌচাক দেখে খুবই আনন্দিত হচ্ছে এবং এটা আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। এদিকে সবাইকে সচেতন থাকতে পরামর্শের পাশাপাশি মৌচাক থেকে কেউ যেন মধু আহরণ ও মৌমাছিদের বিরক্ত না করে এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এটাকে যাতে কেউ নষ্ট করতে না পারে, যাতে কেউ বিরক্ত না করে এবং যাতে এরকম সবসময় মৌমাছিরা যাতে আসে, আমরা এটা সবাইকে নিয়ে এটা রক্ষা করার চেষ্টা করব। এসব মৌমাছি ডাচ জাতের বন মৌমাছি বলে পরিচিত। এরা সংঘবদ্ধভাবে এক জায়গায় থাকতে ভালোবাসে। সময় সংবাদ, শেরপুর। যান্ত্রিক জীবনের জঞ্জাল ঢুকে পড়েছে প্রকৃতিতে। একটি গবেষণা বলছে ৩০ বছর পরে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ থাকবে বেশি। তাই সমুদ্র রক্ষায় দশমবারের মতো সেন্ট মার্টিনে হয়ে গেল কোস্টাল ক্লিনিং প্রোগ্রাম। ৩৫০ স্বেচ্ছাসেবক প্রায় ১,০০০ কেজি বর্জ্য সংগ্রহ করে। রাশেদ লিমন জানাচ্ছেন বিস্তারিত। সুনীল জলরাশিতে আকাশও যেন সীমা হারায়। অপার্থিব সৌন্দর্য ভুলিয়ে দেয় ইটকাঠের শহর। কিন্তু এখানেও ঢুকে পড়তে শুরু করেছে শহুরে জঞ্জাল। পরিবেশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মার্ক আর্থার ফাউন্ডেশনের গবেষণায় বলা হয়েছে, একটি সময় আসবে যখন সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিক বর্জ্য বেশি থাকবে। এখনই ব্যবস্থা না নিলে ২০৫০ সাল নাগাদ ৭৫০ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ভাসবে। এরই মধ্যে সমুদ্র বাঁচাতে কাজ শুরু করেছে বেশ কয়েকটি সংগঠন। বাংলাদেশের সেন্ট মার্টিনসে ওশেন্স কনজারভেন্সি ও কোকাকোলার আয়োজনে দশমবারের মতো হয়ে গেল কোস্টাল ক্লিনিং। প্রায় ৩ শতাধিক স্বেচ্ছাসেবী এতে অংশ নেয়। সচেতনতা বাড়াতে এতে যুক্ত করা হয় স্থানীয় শিশুদের। যে কোনো ধরনের পণ্যের মোড়কগুলা পাচ্ছি, জুসের প্যাকেট পাচ্ছি, তারপর বোতলগুলা পাচ্ছি। অনেক জিনিস আছে যেগুলি আমাদের বাংলাদেশের প্রকৃতিকে অনেক হার্ম করে। ৩ ঘন্টায় কুড়িয়ে জমা করা হয় প্রায় ১,০০০ কেজি বর্জ্য। যে পরিমাণ মানুষ আসে এবং সেই পরিমাণই ময়লা তৈরি হয়, কিন্তু এই দ্বীপে সেই পরিমাণ ময়লাকে ডাম্প করার মতো ক্যাপাসিটি আসলে নাই। গত ১০ বছরে এই আয়োজন থেকে সংগ্রহ করা হয়েছে প্রায় ১১,৫০০ কেজি প্লাস্টিক বর্জ্য। অবাক করার মতো বিষয় হচ্ছে, এই সেন্ট মার্টিনসে কেন্দ্রীয়ভাবে বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা নেই। তাই পর্যটকদের সচেতন হবার পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও এগিয়ে আসতে হবে, না হলে হয়তো অচিরেই এর চরম মূল্য দিতে হতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিনস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনায় আবার বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। বন্ধ থাকবে ১৬ জানুয়ারি পর্যন্ত। ৩১ ডিসেম্বর ভার্চুয়ালি বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে, আদায় হবে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইসে। ৬ মাসের মধ্যেই টোলের হার নির্ধারণ। এবং ১,০০০ কোটি টাকা ব্যবসার পরিকল্পনা দেখিয়ে প্রতারণা, ফাঁদে পা দিচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও। চক্রের ৫ সদস্য গ্রেফতার। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।